পরদিন ক্লাস শেষে ভীষণ ক্লান্ত অনু। ডিপার্টমেন্টের প্রফেসর ডেকেছেন, ডাকার কারণ স্পষ্ট নয়। অন্তুকে পিয়ন থামালো দরজার সামনে। দাঁড়ান আপনি। স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজের কণ্ঠস্বর শোনা গেল। ভিতরে আসতে দাও ওকে। অন্তুর একটু সন্দেহ হলো, কোনো গুরুতর বিষয় নয়তো। ভিতরে প্রবেশ করে সালাম জানালো। ইউনুস সিরাজি মাথা নাড়ালেন। এসো। আরো কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে, এবং টেবিলের সামনে ডান পাশে চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ, পরনে পাঞ্জাবি, মুখে ছাপদাড়ি। এলাকায় এক নামে বড় ভাই, যার মুখভঙ্গি একদম স্বাভাবিক। নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে। একে অন্তু চেনে, ভার্সিটি ছাত্র সংসদের মেজর মেম্বার হামজা পাটোয়ারি। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু ইতস্তত না করে বলল, আমাকে র‍্যাগ দেয়া হয়েছিল স্যার। সে তো আর নতুন কিছু নয়। তুমি কি করেছ? কড়া শোনালো প্রফেসরের কণ্ঠস্বর। অন্তু থামল না, বলল, আমাকে সিগারেট টান। ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার। বিরক্ত হলেন। তুমি কি করেছ সেটা বলো। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। মুখভঙ্গি শক্ত হলো প্রফেসরের। চোখ পাকালেন তিনি। চাপা সরে ধমকে উঠলেন, এই শিখেছ? কার সঙ্গে এই আচরণ করেছ কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র মেয়ে, সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে? ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে? আদবের বালাই নেই ভেতরে? তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে? নাম কি? অন্তু অবাক হলো। উল্টো তাকে ব্লেম করা হচ্ছে। অবশ্য চমকানোর কিছু নেই। দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা, সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার। নাম বলল সে, মাহেজাবিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে আব্বু সম্মানী মানুষ, তামাশা নিতে পারবেন না। জবাব দিল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনো মাস্টারি করে? জি না, রিটায়ার করেছেন বছর খানেকের মতো। ইউনুস সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা তুমি কিছু বলবে? হামজার মুখভঙ্গি দুর্বোধ্য। বোঝার চেষ্টা করল অন্তু, অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে। অন্তুর দিকে তাকালো না। একবার চোখ তুলে, মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডান হাতে তর্জনী আঙ্গুল তুলে ইশারা করল অন্তুকে বের হয়ে যেতে। জলদ গম্ভীর প্রতিক্রিয়া তার, যেন নেহাত অনিচ্ছুক সে অন্তুর সাথে কোনো প্রকার কথা বলতে। কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকাল। সে কি কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে পড়ছে? একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভেতরে, যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে। আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটাই খুব। হামজা পাটোয়ারি কেন বসেছিল ওখানে? আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাছ থেকে দেখল। আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে, নয়তো ভার্সিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময়। শহীদ মিনার চত্বর পেরিয়ে যাওয়ার সময় মেয়েলি ডাক কানে এলো। মেয়েটা পরিচিত, নাম তানিয়া, ওর 2 ইয়ার সিনিয়র। এগিয়ে গিয়ে বলল, জি আপু। গতদিন আবার কি হয়েছিল ভার্সিটিতে? অন্তু বসল সিঁড়ির উপর। গতদিন আবার কেন? এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করলো। কোন ইয়ার যেন তুমি? 2nd ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা? ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়। তোমার কি হয়েছিল গতদিন জয়ামিরের সঙ্গে? ও তো কপাল জোড়ালো। জয়ামির? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার। বিরক্ত হলো। 2 বছর ভার্সিটিতে পড়ছো, এবার কি বলবে জয়ামির কেউ চেনো না নাকি? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না? কাউন্সিলরের ছেলে হামজা পাটোয়ারিকে চেনো? জি চিনি। আর জয়কে? হামজার ফুফাতো ভাই জয়ামির। ও আচ্ছা। একটু দ্বিধান্বিত দেখালো অন্তুকে। তানিয়ার জয়ের হুলিয়া বর্ণনা করতে শুরু করলো। 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের, লম্বা করে, থুতনির কাছে একটা তিল আছে, গলায় চেন, তাতে যে লেটার আছে। ডান হাতে ঘড়ি পরে, আর বাম হাতে ব্রেসলেট। অন্তুরে সেসব শুনতে ইচ্ছে করছিল না। বুঝলো যে তাকে সিগারেটে টান দিতে বলেছিল সেই জয়।
আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা। দ্রুত মাথা নাড়ল। জি, এবার জেনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? এমনভাবে কথাটা বলল তানিয়া যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খোঁজ করছে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরো সতর্ক হয়ে উঠল। আরে লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না। এসব হতেই থাকে। বলো, কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো, সাধারণ র্যাগ দিয়েছে। আর কি সব হয়ে থাকে? তাচ্ছিল্য করে হেসে উঠল তানিয়া সহ পাশের মেয়েগুলো। তানিয়া মুখ বিকৃত করে বলল, কেন? তুমি বোধহয় জানো না র্যাগিং এ মেয়েদের সাথে কি কি হতে পারে। জি জানি, তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছ? তোমাদের নিয়ে কানাঘোষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘোষা? কানাঘোষার মতো কিছু তো হয়নি। আর সাহসের কি আছে এতে? যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তানিয়া চোখ উল্টালো। মেয়ে, তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘোষার কিছু হয়নি। হয় তুমি পাগল নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয়কে তো দেখছি তাহলে আসলেই চেনোই না তুমি। ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো? খবর বা রুলস কিছুরই জ্ঞান রাখো না নাকি? অন্তুর খুব বলতে ইচ্ছে করলো, ঘাস কাটতে যদি নাও আসি তবে এসব পঙ্গপালদের খবর রাখতে নিশ্চয়ই আসি না। আসি পড়ালেখার জন্য। তা শেষ করে ফিরে যাই। চেপে গেল। শঙ্কিত হয়ে উঠেছে ইতিমধ্যেই ভেতরটা। ভয়টুকু যেন চাপলো ভেতরে। কিসের খবর রাখার কথা বলছেন? মেয়েগুলো একে অপরের দিকে তাকালো। একটু তাচ্ছিল্যে হাসলো সকলে। তানিয়া বলল, এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখন অ্যাডমিশন নাওনি। তখন জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই। কিন্তু একটা কথা পরিষ্কার, জয় এক অভিশাপ। আবার ভালো। আবার ভালো কেন? রাজনীতির চাল বোঝো না? সমাজসেবার কাজবাজ করে দুই ভাই মিলে। পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের। এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জেরে, অথচ বকাটেপনা ছাড়তে পারেনি। তবে সেটার কোনো প্রমাণ থাকে না, বুঝলে? অন্তু একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভার্সিটিতে? তানিয়া চারদিকে ভালোভাবে তাকালো কয়েকবার। বেশ কিছুক্ষণ চুপ রইল। এরপর নিচু আওয়াজে বলল, শোনো, তুমি এখনো ছোট। এত বোকার মতো চলবে না। পরিস্থিতি বুঝে চলতে হয়, নয়তো মারা পড়বে। একটু থেমে বলল, হামজার বাপ কাউন্সিলর এলাকার, তা তো জানো। আর হামজা রাজনৈতিক নেতাকর্মী। আমাদের কমন রুমের আয়া সালমা খালাকে তো চিনো? জি চিনি। ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে। ওনার ছোট ছেলেটার হঠাৎই কি থেকে যেন আঘাত পেয়ে কি হলো, পায়ে ক্যান্সার হলো। এরপর নাকি খালা বাড়ির জায়গা অর্ধেক দাম নিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল। বলা চলে বিক্রয় করেছিল। তবে শর্ত ছিল, খালা নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে, যেহেতু বসত বাড়ি। কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচেনি আর। 1 বছরের সময় ছিল। খালা সেই সময়ে টাকা পরিশোধ করতে পারেননি। তার উপর প্রতি মাসের করা সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গেছিল ওই লোকের। ওই লোক এরপর জায়গাটা খালাকে না জানিয়ে অন্য কারোর কাছে বেচে দিয়েছিল। তারা এসে তাগাদা দিতে থাকলো বাড়ি খালি করার। খালা সময় চেয়ে নিয়েছিল, কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল। মানে মেয়র, কাউন্সিলর, এলাকার মাতব্বর, সমাজসেবকেরা সব ছিল। সব শেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল। পরে হামজা আর জয় মিলে সালমা খালাকে সময় দিয়েছিল আরো কিছুদিন। তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ি জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির কাছে। পরে আর খালা টাকা নিয়ে আসেনি। এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলেছিল খালাকে। তারা যায়নি। তাদের যাওয়ার জায়গা নেই। কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না।
লোকে বলছে এদের মধ্যে কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে। জানা নেই মেয়েটার সঙ্গে কি হয়েছে, কি হালে আছে। ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়েও বুকের ভেতরে টিপ টিপ আন্দোলন চলছে। আওয়াজটা খুব কানে বাজছে। নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে। পানি পিপাসা বোধ করল অন্তু। সে কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ? আঁখি দেখেনি কখনো মেয়েটাকে, তবু হৃদযন্ত্রণাটা খুব লাফাচ্ছে। আচ্ছা, আঁখি কোথায়? পাওয়া যাচ্ছে না কেন ওকে? এরপর 2 দিন আর ভার্সিটিতে যায়নি অন্তু। তার সাহসে জুটছে না। সেদিন জয়ের সম্মুখে দাঁড়িয়ে ভয় হয়নি, অথচ আজ 2 দিন বুকে ভারী শঙ্কা চেপে আছে। আঁখি মেয়েটাকে সে দেখেনি কখনো, নাম ছাড়া কিছু জানা নেই। তবুও আজ 2 দিন ধরে বন্দি হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পরাণ ধাপায়। নিজের পরিণতি সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পনিত এক ভয়। বাড়ির দরজায় ধাক্কা পড়ল। অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে। মার্জিয়া ভেতরে ঢুকে হাতের ব্যাগটা ধপ করে মেঝেতে রাখলো। অন্তু বলল, কি হয়েছে ভাবি? ভাই আনতে যায়নি? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে আসুন, আমি খাবার আনছি, একসাথে খাই। মার্জিয়া খ্যাঁক খ্যাঁক করে উঠল। আই, নাটক করবা না তো অন্তু, সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। স্যাঁত করে উঠল মার্জিয়া। তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি। কথায় বলো গা জ্বালানো সব। কি হয়েছে? ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? তোমার মতো মাতারি ননদ থাকতে রাগ আর কার উপর হবে? অন্তুর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল। মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারবো না। কি করবা তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারও তাড়াবা এখান থেকে। অন্তু কপাল জড়িয়ে তাকালো ভাবির দিকে। তেমন কোনো কথা ওঠেনি, সেটা আপনিও জানেন। আপনি সাধারণ বিষয়কে নিজের ভেতরে জটিলতা দিয়ে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। রাবিয়া জোহরের নামাজে বসেছিলেন, দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন। কি হয়েছে মার্জিয়া? কি সব কথা এসব? মুখ ঝামটি মারল মার্জিয়া। শখ আমার খুব যে তাই। অন্তু বলল, ফনিতা না করুন, বলুন আমি কি করেছি। আপনার শখ পরেও মেটাতে পারবেন। মুখ বিকৃত করল মার্জিয়া। জানো না তুমি না, আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙে যায়, তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে থাকতে দিব না। কেমন হিড় করে টেনে বের করে দিয়ে আসে। রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে, আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায় নাই এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হয়েছে তা বলবা না? না, তা তো জানাই নাই তোমার। এত রহস্য করা কেন, হ্যাঁ? মার্জিয়া চিটপিট করে উঠল। বলতে পারলে তো হতোই। বলতে পারি না তো আম্মা। আর না সইতে পারি। আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে? অন্তিক বাড়িতে ঢুকলো। কি ব্যাপার, কিসের চেঁচামেচি চলতেছে? রাবিয়া বললেন। রাবিয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে, আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায়নি এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা, আমার মেয়েকে তাড়াবা। তার আগে আমি বের করতে পারবো না তোমায়? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। মার্জিয়া কি কয় কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায় কত? কি হয় কিসের কথা কয় কিছুই কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা। মার্জিয়া স্বামীর দিকে তাকালো। অন্তিক চোখ পেরিয়ে চুপচাপ রুমে চলে যায়। বোন, স্ত্রী অথবা মা কাউকেই একটা শব্দ বলল না। অন্তু ঘৃণিত চোখে চেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার পানে। একরাশ ভাঙাচোরা যন্ত্রণা আর ঘেন্না বোধ হয় জড়িয়ে এলো বুকটায়। তরতরে যুবক অন্তিকের এক অপুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে। এভাবেই কতগুলো বছর কাটছে এ বাড়িতে। অন্তিক শুধু একটা দেহ মাত্র, যে গোটাটাই মানসিক অস্বস্তি ও বিবেকবোধ মুক্ত। যে সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পনিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর। মার্জিয়া অকারণে চিৎকার চেঁচামেচি করে। কেন করে, কী সব বলে, কিছুই বোধগম্য হয় না। আর না অন্তিক কিছু বলে। শিক্ষিত তরতরে যুবক অন্তিক
যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য, বিবেকহীন, মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন গোটাটাই রহস্য। ঠিক তেমনই মার্জিয়ার আচরণও। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তর। আস্তে করে নিজের ঘরে চলে গেল। পেছনে রাবিয়া বেগমের ফুফানোর আওয়াজ পেল। ফিরে তাকালো না। অবলা মা তার আব্বু বাসায় নেই, পঞ্চগড় গেছেন। আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবেন না। অন্তু পড়ার টেবিলে বসল, অথচ মাথায় আব্বু আর অন্তিকের কথা ঘুরছিল। বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটায়। লোকে বলে অন্তিক অন্তুর চেয়েও সুন্দর যুবক হিসেবে। ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক চমৎকার সুন্দর ছিল। রাবেয়া বেগম বরাবরই সরলা ও অল্প শিক্ষিতা এক বাঙালি সংস্কারী নারী। ওনার বিপরীতে আমজাদ সাহেবের গুণাগুণিতেই দুটো সন্তান গড়ে উঠেছিল। অন্তু তখনও ছোট। তখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল। খুনসুটি, মারামারি, ঝামেলা শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তুর ঝুঁটি টানার মতো দুষ্টুমির জন্য আমজাদ সাহেবের কাছে শাস্তি কম পেতে হয়নি তাকে। ভীষণ ডানপিটে আর চঞ্চল। আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মান বোধের জন্য মাঝে মধ্যেই এখানে সেখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে। কলেজ শেষ করে ভার্সিটি ভর্তি হবার পালাই এলে অন্তিকের সুযোগ হলো কুষ্টিয়ায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদে। এরপর যা অঘটন ঘটে গেল। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে বাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক যখন সে থার্ড ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টার মশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেব হাই স্কুলের এক সামান্য শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা অন্তিক করেছিল তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকে দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত ও ব্যথিত হওয়ার বদলে সে বিগড়ে গেল। দুটো থাপ্পড় মেরেছিলেন আমজাদ সাহেব ছেলের গালে। কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে অন্তিকের আত্মসমনে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরদ আছে। আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলেছে। মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্র তার। অন্তু বলেছিল, ভাইয়া তুই যে আত্মসম্মানের বড়াই এখনো করছিস তা কিন্তু খুবই তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছে। আর তা করেছিস ভালো। এই ভরা কেরিয়ারকে গাঙ্গে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোনো আত্মসম্মানবোধ জ্ঞানের পরিচয় ছিল না। ব্যাস। আর না প্রাণের আব্বু, না অন্তু। কারোর সঙ্গে কথা নেই। কি করছে, কি হচ্ছে সবটাতে নির্লিপ্ত, নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিন লাই পাচ্ছে। অন্তুদের এলাকায় একবার ব্রাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রমে এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেয়া হয়। সে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরে টুকটাক কোচিং করছে। শখের বিষয় বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেয়া। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানে। সেখানেই পরিচয় হয়েছিল তাসিনের সাথে ওর। তাসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকদের সাথে, বিশেষ করে রাবিয়ার সাথে খুব সখ্যতা গড়ে উঠেছিল তার। রাবিয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান, ভোলাভালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের, সাফ মানা করেছিল অন্তু। সে বিয়ে করবে না। এমনকি সে কখনো তাসিনকে প্রেমিকের মতো নজরে দেখেনি। তাসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল। তাসিন হাল ছাড়ল। মার্জিয়া নিজের বোন বিতির সাথে তাসিনের বিয়ে দিল। অথচ এখন কেন তাদের সংসারে অশান্তি তা জানার কথা নয় অন্তুর। তাসিনের সাথে কোনো কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না। অন্তুর ধারণা বিতির সংসারে কোনো ঝামেলা চলছে। আর এটাকে কেন্দ্র করে মার্জিয়া ভাবছে পুরনো এই ব্যাপারটার জের ধরে তাসিন বিতিকে অত্যাচার করছে। ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেটের কাছে যেতে আব্বুর সাথে দেখা হলো। সারা রাতের যাত্রায় সকালে বাড়ি ফিরলেন আমজাদ সাহেব। অন্তু চোখে মুখ খেলনা পাওয়ার বাচ্চার মতো উদ্ভাসিত হয়ে উঠল। এই অসময়ে ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, ফিরে এলাম। অন্তু খেয়ে বের হচ্ছিস নাকি না খেয়ে? অন্তু চোরের মতো মাথা নোড়ায়। আমজাদ সাহেব ধমকে ওঠার আগেই অন্তু বলল, আব্বু তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়লো বলো নি তো? কিন্তু এখনো আমায়। গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব।
সব কথাই শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে। এসব সাংসারিক বিষয় মাথায় আনলে মন দিয়ে পড়ো। অন্তু অস্পষ্ট চিত্রে তাকায় আব্বুর দিকে। তিনি বললেন, ভাড়া আছে কাছে? অন্তু মাথা নাড়ল, আছে। আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন। সাবধানে যাবি, ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রতিভ হলো। এ কথা বলছো কেন আব্বু? ক্লাস শেষে কোথাও কাজ আছে কোনো? না, নেই। তাহলে আর দেরি করার কি আছে? এমনিতেও ভার্সিটি চত্বর আজকাল ভালো চলছে না।